সমস্যাগুলো দেখা দিচ্ছে এগুলো একটা ভয়াবহ আকার ধারণ করছে, যেমন দুর্নীতি, সন্ত্রাস, এগুলোর বিরুদ্ধে জনগণকে প্রবন্ধ করে আমরা আন্দোলন চালিয়ে যাই। দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত করে সুস্থ সমাজ আমরা গড়ে তুলি, আমরা দেশের মূল লক্ষ্যগুলোকে অর্জন করতে পারি। আজকে এই স্বাধীনতা দিবসের আমরা এখান থেকে আমাদের লক্ষ্যকে আরো আমরা জোরদার করতে পারি এবং সেই ঐক্য শক্তি নিয়ে, জনগণের ঐক্য শক্তি নিয়ে দেশের মূল লক্ষ্যকে আমরা অর্জন করি। আপনাদের সবাইকে আমার আন্তরিক আহ্বান, নতুন কমিটিকে আমি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এই ষড়যন্ত্রকে মোকাবিলা করেছি। ষড়যন্ত্রকারীদের যে চেষ্টা থাকে জনগণের ঐক্যের বিরুদ্ধে তাদের তৎপরতা চালিয়ে যায়, কিন্তু তারা সফল হয়নি। এই কারণে আমরা ঐক্যকে ধরে রেখেছি। এখন সেই ঐক্যকে আরো জোরদার করে তাদেরকে আমরা মোটামুটি তাদের যে সবাই মোকাবিলা করবো এবং তাদের যে অসহ্য উদ্দেশ্য লক্ষ্য, এগুলোকে আমরা আমার তো সবসময় থাকে ভালো কাজের বিরুদ্ধে সবসময় কিছু খারাপ লেগে থাকে। ধন্যবাদ আপনাকে। বক্তব্য দিয়েছেন, এগুলো আমাদের বলা ছিল। আপনি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনার প্রশ্ন করতে পারেন, আমরা প্রশ্ন করে করতে চাই। তবে আজকে যেটা সবচেয়ে হাইলাইট হয়েছে সেটা হচ্ছে ৭২ সংবিধানের কবর। আমি জানি না যে এরা কি বুঝে বলছে না না বুঝে, এরা কোন দেশে দাঁড়িয়ে বলছে। এরা যে দেশে দাঁড়িয়ে বলছে, এই দেশটি ১৯৭১ সালে ৩০ লক্ষ মানুষের ভাই বোনের রক্তের বিনিময়ে অর্জিত, ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত, কোটি কোটি মানুষের দেশান্তরের বিনিময়ে অর্জিত একটি বাংলাদেশ। এবং এই সংবিধান সেই ৩০ লক্ষ শহীদের রক্তের। আজকে সংবিধান নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারে, সংবিধানের অপব্যবহার করতে পারে। সংবিধান, সেই জন্য সংবিধান দোষী না, যারা ব্যবহার করেছে তারা দোষী। এবং আজকে তারা শাস্তিপ্রাপ্ত হয়েছে, দেশান্তরী হয়েছে, দেশ থেকে চলে গেছে। আজকে যারা এই কথাগুলি বলছেন, আমার যে কথা একটু আগে হেলাল সাহেব বললেন যে কিছু আভাস পাচ্ছেন কিনা, আভাস তো থাকবেই, ষড়যন্ত্র হচ্ছে। আমরা ৭১-এর মুক্তিযুদ্ধে আমরা দেখেছি এক শ্রেণীর মানুষ পাকিস্তানকে সাপোর্ট করে গণহত্যার সহযোগিতা করেছে। আজকে আমরা মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ ভাই বোন প্রাণ দিয়েছে। সুতরাং এই বাংলাদেশকে যদি আমরা ঐক্যবদ্ধ রাখতে না পারি, এই বর্তমান যে পরিস্থিতি হয়েছে, এই পরিস্থিতিতে যদি ঐক্যবদ্ধ ভাবে আমরা এগোতে না পারি, তাহলে এই যে শেষ যে আন্দোলনটা হয়ে গেল ৭১-এর মুক্তি, ৫২ ভাষা আন্দোলন, ৭১-এর মুক্তিযুদ্ধ, স্বৈরাচারের সাথে যে আন্দোলন, এর পরবর্তী পর্যায়ে এই ২৪-এর যে আন্দোলনটা হয়ে গেল, সেই আন্দোলনটা ব্যর্থ হতে বাধ্য কিন্তু আমরা জাতীয়ভাবে ঐক্যবদ্ধ। এবং আমাদের মূল চেতনা যেটা মুক্তিযুদ্ধের চেতনা, সেটাকে আমরা মূল্যায়ন করতে না এবং যারা জাতিকে বিভাজন সৃষ্টি করছে, আমরা তাদের বিরুদ্ধে। আজকে কমিউনিস্ট পার্টি সহ অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলি যে একটা জাতীয় ঐক্যের কথা তারা বলছেন, আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি, আমরা এটাকে ধন্যবাদ জানাই। এবং আমরা আশা করি যে এই যে কথাগুলি তারা বলেছেন, অবশ্যই গণতান্ত্রিক শক্তিগুলির একটা জাতীয় ঐক্য, এবং সেই ঐক্যের কথা আমরা বলে আসছি, এবং তারাও কিন্তু ঐক্যের কথাই বলছে। আমরা যে কথা বহু পূর্বের থেকে আমাদের সভাপতি ডক্টর কামাল হোসেন বলে আসছেন, এর সভাপতি, যে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নাই, জাতীয় ঐক্য দিয়ে আমরা দেশটা স্বাধীন করেছি এবং জাতীয় ঐক্যের ভিতরে আমাদের এই অবস্থা। তো সুতরাং ওনারাও একটা জাতীয় ঐক্যের আহ্বান দিয়েছে। অবশ্যই আমরা ভালো প্রস্তাবকে আমরা সমর্থন করি এবং আমরা আশা করবো এটা বাস্তব রূপ দেব, এবং আমরাও অচিরেই একটা আলটিমেটাম দিয়ে দেবো এবং তাদের সেই আলটিমেটামকে আমরা সমর্থন দিই যে ১৫ তারিখের ভিতরে রূপরেখা ঘোষণা করবো। জনগণের সরকারের কোনো বিকল্প নেই।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীবৃন্দ, আমার শুভেচ্ছা নেবেন। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের অঙ্গীকারগুলো সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, কিন্তু বিগত 53 বছরও অর্জন করতে পারেনি। আবার 24-এর গণ অভ্যুত্থানের চেতনা হচ্ছে ছাত্র জনতার মধ্যে একটি জাতীয় গড়ে উঠেছে। এর করার কাজে ভাই তুমি ই করতে করতে ওটা লিখিত বক্তব্য এটা যাতে বিনষ্ট না হয়, এই তুমি সরো, সেদিকে সকলকে সতর্ক থাকতে হবে। লিখিত এই খোকা বসো তো। একটি গণতান্ত্রিক ও মানবিক বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণের চেতনা থেকে যেমন সরে আসতে পারি না, তেমনি 24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে বৈষম্যমুক্ত এক নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন ও আকাঙ্ক্ষা নস্যাৎ হতে দিতে পারি না। এই ঐতিহাসিক বিষয়গুলো একটি আরেকটির সম্পূরক ও পরিপূরক। বর্তমান বাংলাদেশের চলমান রাজনীতিতে যে অস্থিরতা বিরাজ করছে তার সমাধানের একমাত্র পথ হচ্ছে রাজনৈতিক ঐক্য। এই ঐক্যের ভিত্তি হচ্ছে আমাদের জাতীয় চেতনা, যা 52 ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, 72-এর সংবিধান এবং 24-এর গণ অভ্যুত্থানের চেতনা। আজ সময়ের প্রয়োজনে জন আকাঙ্ক্ষা পূরণে সংবিধান সংশোধন কিংবা যুগোপযোগী করা রাষ্ট্রের একটি চলমান প্রক্রিয়া, কিন্তু মুক্তিযুদ্ধের অর্জিত ও মীমাংসিত বিষয়গুলোকে প্রশ্নবিদ্ধ করা হলে তা আমাদের অগ্রসরমান বাংলাদেশ প্রতিষ্ঠা বাধাগ্রস্ত করবে। এই ব্যাপারে আমাদের সকলের দায়িত্বশীল হওয়া কর্তব্য। বিগত বছরগুলোতে রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো নির্লজ্জভাবে দলীয়করণের ফলে প্রায় অকার্যকর হয়ে পড়েছিল। এইসব প্রতিষ্ঠানগুলো সংস্কার করতে এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তা তাদেরকে যৌক্তিক সময় ও সার্বিক সহযোগিতা করা সকল রাজনৈতিক দল ও জনগণের নৈতিক দায়িত্ব, যাতে আমরা অভীষ্ট সংস্কার কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে সক্ষম হই। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা জানেন 1993 সালের 29শে আগস্ট বাংলাদেশের বিরাজমান রুগ্ন রাজনীতির বিপরীতে সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে দেশবরেণ্য ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, কূটনীতিবিদ, আইনজীবী, পেশাজীবী, বুদ্ধিজীবী ও প্রগতিশীল চিন্তা চেতনার সচেতন নাগরিকদের নিয়ে গণফোরামের জন্ম হয়েছিল। আরো সুসংগত করে আমাদের গুরুকে আমরা মূলত এই বিষয়টা খুবই ক্লিয়ার আমাদের দলের পক্ষ থেকে। আমরা যেটা বলেছি যে 72-এর সংবিধান যারা বলে ভারতে রচিত হয়েছে তাদের বয়স কত, এবং এই যে যারা বলছে যে 72-এর সংবিধান ভারতে রচিত হয়েছে কিংবা মানুষের আকাঙ্ক্ষার পরিপন্থী, আমরা প্রশ্ন করতে চাই যে 72-এর মূল সংবিধানে সেই জায়গায় কোন কোন জায়গায় ভুল আছে বা ত্রুটি আছে বা জন আকাঙ্ক্ষার পরিপন্থী আছে সেগুলো নিয়ে আলোচনা করতে পারি, সেগুলো প্রয়োজনে যুগ উপযোগী করা যেতে পারে। এটাই হচ্ছে আমাদের গণফোরাম বা আমাদের প্রিয় নেতা ডক্টর কামাল হোসেন সবাই বলে থাকে। কিন্তু এই অবাস্তব কথাগুলো বাংলাদেশের জনগণ কখনো মেনে নিবে না, এবং এই ধরনের বক্তব্য দিয়ে আমাদের মুক্তিযুদ্ধ এবং আমাদের সংবিধান, রাষ্ট্র কাঠামোকে দুর্বল করে। আসলে যে কারণে এগুলো করতে চাচ্ছে সেই জায়গা থেকে মূল শক্তিতে ফিরে আসার জন্য গণফোরাম মনে করে তাদের প্রতি আহ্বান জানায়। আর কোনো বিষয়